কোথাও ঘন কেয়া পাতার বন, কোথাও ঝরা শুকনো পাতার কাঁড়ি। পুকুর ঘাটে জোড়া হিজল গাছ, হিজল ফুলে মালা গাঁথা ভোর, ছাড়া বাড়ির মাঠে পাখির খোঁজে ছুটে চলা চটপটে কিশোর। দুপুরবেলা তুলাতুলির ঘাটে উদম গায়ে ঝাপুর ঝুপুর ফাল, ওখানটাতেই যত্নে রাখা আছে ফেলে আসা আমার কিশোরকাল। হাতছানি দেয় কিশোরবেলার সবুজ ধানের শীষ, পালতোলা নাও আবার যদি ফিরে পেতাম ইস। ধন্যবাদ। আমার প্রথম কিশোর কবিতাটি পাঠ শেষ হলো। আমি দ্বিতীয় আরও একটি কিশোর কবিতা পাঠ করছি। এটা হচ্ছে আমাদের গর্ব, আমাদের মুক্তিযুদ্ধ। আমরা বাঙালি, আমাদের সব থেকে গর্বের জায়গা হচ্ছে আমরা একজন যোদ্ধা জাতি। যুদ্ধ করে আমরা একটি দেশ অর্জন করেছি। তো সেই বিষয় নিয়ে লেখা কিশোর কবিতাটির শিরোনাম হচ্ছে মায়ের ছবি। একটা মায়ের ছবি আঁকতে তুলি হাতে নিল ৩০ লক্ষ কবি। তারা ঠিক কবি নয়, হয়তো শিল্পী কিংবা গায়ের চাষা। তাদের বুক ভরা সেই মায়ের প্রতি অগাধ ভালোবাসা। তাদের ছিল না ঠিক ছবি আঁকার কলাকৌশল রপ্ত, মুখে জয় বাংলা মন্ত্রের মতো সারাক্ষণ শুধু জপ্ত। রং ছিল না তাদের, তবু আঁকতে হবেই ছবি, যেই ছবিতে থাকতে হবে প্রাণের সব উৎসবই। ৩০ লক্ষ প্রাণের আবেগ কি ভয়ানক শক্ত, তারা ছবি আঁকার রং না পেয়ে ঢেলে দিল তাজা রক্ত। ছবি আঁকা হলে শেষ, অবাক হয়ে দেখল সবাই, অবাক স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ। আরও একটি কিশোর কবিতা পড়ছি। এটা হচ্ছে মাকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমার মা এখনও আছেন, আমি মায়ের একজন গর্বিত সন্তান। তবে অনেকেরই মা নেই, তাদের সেই মা হারাদের উদ্দেশ্যে লেখা। শিরোনাম মা নেই। ফুল পাখি চাঁদ আগের মতো ভাল লাগে না আর, কার বিয়োগের ব্যথায় যেন বুকটা হাহাকার করতে থাকে। ঝরতে থাকে বর্ষা চোখের পাতায়, আগের মতো ঝড় ওঠে না কাব্য লেখার খাতায়। বারান্দাটাও ভাল লাগে না, শূন্য ফুলের টব, ধুধু মরুভূমির মতোই শূন্য লাগে সব। মুখের ভাষা প্রাণের আশা প্রদীপ নেভা রাতে, বুকের ভিতর মোচড় মারে তীব্র অপঘাতে। চাই না আমার ভোরের রোদের আলোর মাখামাখি, এখন আমি ঘরহীনা এক ডানা ভাঙা পাখি। কিংবা এমন পথিক আমি যার পা থেকেও পা নেই, নিঃস্ব আমি, আমার পাশে এখন আমার মা নেই। আমি আরেকটি কিশোর কবিতা পাঠ করছি এখান থেকে। আমার এই কিশোর কবিতাটি বেশ আলোচিত, অনেকেরই প্রিয়। আমি পাঠ করলে আমাকে যারা দেখছেন তারা অনেকেই বুঝতে পারবেন, চিনতে পারবেন। সহজ সাবলীলভাবে লেখা একটা কিশোর কবিতা। চল তোকে আজ গ্রাম দেখাবো। ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে আসাদ ভাই আছে, মঈন ভাই তো আছেই, সজল দাস আছে, আমাদের মুস্তাফা আনসারি আছে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং আমার শ্রদ্ধাভাজন আহমেদ জসিম ভাই আছে। আমি সবসময় আপনাদের কাছ থেকে শিখি। তো আমি আমার পরবর্তী কিশোর কবিতা পাঠ করছি। শিরোনাম চল তোকে আজ গ্রাম দেখাবো। ইট পাথরের শহর ছেড়ে আমার সাথে গায়েকে যাবি, চল তোকে আজ ঝিল দেখাবো। মেঘের ফাঁকে নীল দেখাবো, রাতের বেলা জোনাক পোকার অবাক ঝিলিমিল দেখাবো। শিলাবৃষ্টি শিল দেখাবো, শাপলা ফোটা বিল দেখাবো, ঢেউ খেলানো সবুজ ক্ষেতের সর্ষে ফুল আর তিল দেখাবো। বড়ই গাছের শাখায় হঠাৎ দুষ্ট ছেলের ঢিল দেখাবো, প্রখর রোদে স্মরণ ডানার উড়ন্ত এক চিল দেখাবো। গায়ের পথে ছোট ছোট টিলার মতো হিল দেখাবো। শান্ত নদীর ঘাট দেখাবো, বটের তলায় হাট দেখাবো, মাঝ উঠোনে গ্রাম্য শিশুর সহজ সরল পাঠ দেখাবো। লাউয়ের ডগায় দুধ সাদা ফুল, ঝিঙের মাচায় ফিঙের নাচন, দাদির হাতের তৈরি দাওয়াই, পেটের ব্যথায় নিমের পাচন। চল তোকে আজ তাও দেখাবো, ডিঙ্গি কষা নাও দেখাবো, পুকুর পাড়ে ঝোপের ভিতর ডাহুক পাখির ছাও দেখাবো। আর দেখাবো সোনা রঙের পাকা আমন ধানের আটি, নকশি করা শীতল পাটি, বোনার কারু কাজ দেখাবো, ঘোমটা টানা জড়সড় গ্রাম্যবধূর লাজ দেখাবো। ঘিঞ্জি শহর পেছন ফেলে আমার সাথে গায়েকে যাবি, দারুণ খুশির বান দেখাবো। গায়ের সরল কৃষক মাঝির অল্প খেয়ে মাটির টানে বেঁচে থাকার গান দেখাবো, চল তোকে আজ গ্রাম দেখাবো।
ধন্যবাদ। আমার প্রথম পর্বের সিলেক্টেড কিছু কিশোর কবিতা এখানেই শেষ করছি। আবার আমি সময় থাকলে কিশোর কবিতা পাঠ করব, এরপরে আমি কিছু ছড়ায় যাব। তো আমি যেই বইটা থেকে কিশোর কবিতা পাঠ করলাম সেই বইটা সবাইকে দেখাতে চাচ্ছি। বইটার নাম হচ্ছে রোদের ছানা মেঘের ডানা। এটা 2015 সালে প্রকাশিত হওয়া আমার একটি বই। যে বইটি প্রকাশ করেছে সিদ্দিকিয়া পাবলিকেশনস। আপনারা সবাই জানেন আমাদের মালেক মাহমুদ ভাইয়ের পাবলিকেশনস এটা। এটা হচ্ছে আমার কিশোর কবিতার প্রথম বই। ধন্যবাদ। তোরাবা আল হাবিব ভাই এসে যুক্ত হয়েছে, শুভেচ্ছা ভাই, ইসরাত ভাবি আছে আমাদের সাথে কলকাতা থেকে। ভাগ্যধর বৈদ্য দাদা, আপনাকে অশেষ শ্রদ্ধা। এবং মঈন ভাই বারে বারে আমাদেরকে কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। তো আমি এ পর্যায়ে এখন কিছু ছড়া পড়ব। আমি ছড়া পাঠ করার বইটা সম্পর্কে আগেই বলে নিচ্ছি। এই বইটার নাম হচ্ছে আয়রে আমার ছড়া। আমার ছড়া কবিতার প্রথম বই এটা। এই বইটা প্রকাশিত হয়েছিল 2012 সালে। 2012 সালে রঙিন ফুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। এই বইটা নিয়ে আমার সবথেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের আমিরুল ইসলাম ভাই, আমার গুরু, যার কাছ থেকে আমি সব সময় শিক্ষা নিচ্ছি। আমাদের এই সময়ের তারুণ্যের সাহিত্যাঙ্গনের বটবৃক্ষ, যাকে আমরা না পেলে, আমি না পেলে, আমি নির্দ্বিধায় স্বীকার করি, আমি যদি যাকে না পেতাম, যার সান্নিধ্য না পেতাম, তাহলে আমি আহমদ স্বাধীনকে হয়তো অনেকেই চিনতেন না, বা আমার অগ্রগতি কিছুটাই সম্ভব হতো না। তো আমার গুরুকে শ্রদ্ধা জানিয়ে লেখাপাঠ করছি। এই বইটা আমিরুল ভাই পড়ে আমাকে যে পরিমাণ উৎসাহিত করেছেন, সেটা আমি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এজন্য এই বইটা আমার কাছে বিশেষ একটি বই। এবং এই বইটা নিয়ে ইতিমধ্যে আমিরুল ইসলাম ভাই লিখেছেনও। হ্যাঁ, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। এই বইটা নিয়ে সে একটি আলোচনা লিখেছেন, যেটা হয়তো খুব শীঘ্রই কোনো পত্রিকায় আসবে। তো আসলে সবাই দেখতে পাবেন। তো যাই হোক, আমি আমার গুরুর প্রতি, আমিরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই ছড়ার বইটা থেকে কয়েকটা ছড়া পাঠ করছি। প্রথম ছড়াটা হচ্ছে বাবা যখন আকাশ ছিল। থির 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 খুব অস্থির ফুল খুকিটা দাঁড়াচ্ছে, বড় হওয়ার পথে খুকির ছোট্ট দুপা বাড়াচ্ছে। বাবার হাতে হাত, বাবা বিশাল আকাশ এবং খুকি এখন চাঁদ। দুদিন পরে খুকি যখন অনেক বেশি বড় হবে, একলা হাঁটার মতো খুকির শক্তি পায়ে জড়ো হবে, তখন খুকি মেঘ, মেঘ না ছুঁতে পেরে বাবার আহত আবেগ। ধন্যবাদ। মঈন ভাই জানতে চাচ্ছেন আমার বই কয়টা। আমার বই ইতিমধ্যে 15টা হয়েছে ভাই। তার মধ্যে দুটো বই আছে সংকলন, আর একটি বই আছে যেটা হচ্ছে বড়দের বই। 11টা বই স্বাধীনের। আহমেদ জাকির, তুমি 11টা বই বলছো, ঠিক আছে, আমার একক বই হিসাব করলে 11টা বই, কিন্তু আমি যদি যৌথ বইগুলো হিসেব করি, সংকলন হিসাব করি, তাহলে 15টা হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ আহমেদ জাকিরকে। আমি আবার ছড়ায় যাচ্ছি। এরপরের ছড়াটা হচ্ছে ছড়া পাখি। আমিরুল ভাই আলোচনায় এই ছড়াটাও বিশেষভাবে উল্লেখ করেছেন, এই জন্য আমি এই ছড়াটা পাঠ করছি। খাতা আর কলমের যেই হলো দেখা, খসখস করে হলো এক সারি লেখা, এক সারি লেখা মুখে যেই হলো পড়া, ছন্দের দুলুনিতে হয়ে গেল ছড়া। পড়তে পড়তে ছড়া এক নিমেষেই দেখা যায় লেখাগুলো আর ছড়া নেই। ছড়া পাখি হয়ে দূরে ডানা ঝাপটায়, আমি ডাকি ছড়া পাখি আয় ফিরে আয়। ছড়া পাখি উড়ে যায় আকাশের কাছে, মেঘেদের সাথে তার সখ্যতা আছে। এই বই থেকে তৃতীয় ছড়া পড়ছি। এইটা হচ্ছে ছড়া রাজ্যের রাজদূত, ছড়ার শিরোনাম। আমি একজন গুরুর কথা উল্লেখ করেছি ইতিমধ্যেই। এটার পাশাপাশি যার ছড়া পড়ে বড় হয়েছি, আমাদের বাংলাদেশের অন্যতম ছড়া আকাশের নক্ষত্র, তিনি হচ্ছে লুৎফর রহমান রিটন। তার নামটাও শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি। তো এই ছড়াটা লেখা হয়েছে দুজনকে নিবেদন করে, নিবেদিত ছড়া। শিরোনাম হচ্ছে ছড়া রাজ্যের রাজদূত। একটা ছড়ার গাছ দেখেছি ফলে ভরা, একটা ছড়ার নদী আছে জলে ভরা। যখন খুশি ছড়া গাছের ফল পেড়ে খাই, ছড়া নদীর স্বচ্ছ জলে সাঁতরে বেড়াই। কিন্তু আমার হয় না যাওয়া ছড়ার হাটে, সকাল কাটে, দুপুর কাটে, বিকেল কাটে। এমনি করেই কত সময় কাটাকাটি, ছড়ার মাঠে হয় না আমার হাঁটাহাঁটি।
ছড়ার নদীর নাম রিটনার গাছ আমিরুল। ও গুরুদয় দিন না বলে আমার কি ভুল। ছড়ার নদীর নাম রিটনার গাছ আমিরুল। ও গুরুদয় দিন না বলে আমার কি ভুল। ডাকলে আমি ছন্দরা কেন লুকিয়ে থাকে, সমালোচক আমার লেখায় মুখিয়ে থাকে, ধরতে নানান খুঁত, আপনারাই তো ছড়া রাজ্যের সম্মানিত দূত। এ বইয়ের আরেকটি ছড়া পাঠ করছি, শ্রম অথবা শ্রমিকের ছড়া। আমাদের স্বপ্নের গতিপথ রোধ করে ওরা দ্রুত চলে যায় সামনেই, যেই শ্রমিকের ঘামে গড়ে ওঠে রাজপথ সেই শ্রমিকের কোনো দাম নেই। আমাদের হাতে হাতে থাকে শাবল আর হাতুড়ি, গায়ে ছেঁড়া গেঞ্জি ও গামছা, রাস্তায় ফুটপাতে আমরাই পড়ে থাকি গাড়ি চড়ে চাটুকার চামচা। আমাদের হাতে গড়া ইমারতে শুয়ে বসে আরামে কাটায় ওরা রাত দিন। অনাহারী কেউ যদি হাত পেতে বলে ভাই দয়া করে 2 মুঠো ভাত দিন, ওরা বলে কি আপদ সরে যা, নোংরার দল তোরা খেতে যদি নাই পাস ভালো হয় তাড়াতাড়ি মরে যা। আমাদের শ্রমে গড়া পোশাকের গৌরবে ওরা খুব ফিটফাট থাকে, আর কারখানায় আমরাই আগুনের তাপে পুড়ে দল বেঁধে হয়ে যাই ছারখার। বিল্ডিং ধসে গেলে আমরাই লাশ হই, ওরা থাকে আইনের আড়ালে। আমাদের ব্যথা কত ওরাও তা বুঝতো নিজেদের ভাই বোন হারালে। আমাদের শিশুরাই কাঁটাতারে ঝুলে থাকে, এভাবেই মানবতা বলি হয়। চিন্তা করো না কোনো সঠিক বিচার হবে, এই কথা কত বলা বলি হয়। বিচারের নামে শেষে পাওয়া যায় প্রহসন, আমরা তো সুবিচার পাই না। আমাদের ভাগ্যে সারাক্ষণ তাই জোটে যেই সব কখনো চাই না। আমরা শ্রমিক তাই মাথা নিচু করে থাকি আত পেট ভয় আর শাসনে। আমাদের অধিকার কেড়ে নিয়ে ওরা থাকে সমাজের উঁচু উঁচু আসনে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের আড্ডায় যুক্ত হয়েছেন আশরাফুল আলম পিন্টু ভাই। ভাই আমার শ্রদ্ধা নেবেন। যুক্ত হয়েছেন সুবীর বসাক দাদা আমার শ্রদ্ধা নেবেন। এবং আমার নারায়ণগঞ্জের আমার বড় ভাই নজরুল ইসলাম শান্তু ভাইকেও দেখতে পাচ্ছি। সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি ছড়া পর্ব এখানেই শেষ করছি, সময় পেলে আবার পড়ব। লকডাউনে রূপকথা নয় চুপ কথা আবার পড়লাম। আশরাফুল আলম পিন্টু ভাইয়ের রূপকথা নয় চুপ কথা, এটা আমার পড়া অন্যতম সেরা একটি বই। এই বইটি নিয়ে আসলে অনেক কিছু হওয়ার উচিত ছিল, যেটা অনেক পুরস্কার বলি বা মূল্যায়ন বলি সেভাবে হয়তো হয়নি। তবে আশা করি সে সুযোগ আমরা যদি সামনে পাই, আমরা যদি চেষ্টা করি অনেক কিছু হবে। এবার আমি আমার আরেকটি যৌথ সংকলন থেকে পাঠ করব। এই যৌথ সংকলনটা হচ্ছে কাব্যাঞ্জলি। এই কাব্যাঞ্জলি আমি সহ আমার প্রিয় 3 জন বড় আপা আছে সাহিত্যাঙ্গনে, যারা একসময় খুব বেশি পরিচিত ছিলেন, তবে এখন লেখালেখি কম করছেন বলে সেভাবে পরিচিত না। লীনা চৌধুরী, সায়রা মুন্নি, কাজী রাহনুমানুর, শ্রদ্ধেয় আমার 3 বড় আপা, সাহিত্যাঙ্গনের বড় আপা এবং আমি, এই 4 জন মিলে এই কাব্যাঞ্জলি বইটি করা হয়েছিল। এটা হচ্ছে মূলত প্রেমের কবিতা নিয়ে। তো এখান থেকে এখন আমি কিছু লেখা পাঠ করব। এই বইয়ের প্রথম লেখাটি হচ্ছে মনের অন্তমিল। যখন তোমার কিছুই লাগে না ভালো, বাতাসের গায়ে হতাশার জাল বোনো, চোখের পাতায় বৃষ্টির ফোঁটা নামে, ভীষণ আবেগে আকাশের তারা গোনো, ভেবে নিও তুমি একা নও আমি আছি, তারা হয়ে যেই তারাটার আলো নীল, যদিও হয় না যাওয়া খুব কাছাকাছি, অনুভবে আছে মনের অন্তমিল। যখন তোমায় ক্লান্তিরা ভর করে, দ্রুত সরে যায় পায়ের তলার মাটি, সব ভুলে তুমি স্বপ্নের ডানা মেলো, দেখবে বাগান ফুলে ফলে পরিপাটি। কেবল কমুঠো ভাবনার মেঘ ছাড়া হয়তো তোমায় কিছুই দেইনি আমি, তাই নিয়ে তুমি সূর্যের কাছে যেও, দেখবে সেসব ভাবনারা কত দামি। স্বপ্নের মেঘ জল হয়ে একদিন আসবেই নেমে তোমার মাটির বুকে, ফসলে ফসলে মাঠ হবে উর্বর, মনে রেখো তারা হয়ে যাওয়া বন্ধুকে। দ্বিতীয় লেখাটি, তোর জন্য স্বপ্ন আঁকি। সখী তোর গলার নিচে তিল দেখেছি, সে তিলের সাথে যেটার মিল দেখেছি, সেটা আজ বলবো না থাক লজ্জা পাবি,
ঘরে তোর কোল বালিশে মুখ লুকাবি। আমি তোর জন্য বরং স্বপ্ন আঁকি, যেখানে হাজার রঙের মাখামাখি, যেখানে আকাশ থাকে উপুর হয়ে, আসে না রাত সারাক্ষণ দুপুর হয়ে, সময়ের স্থিরতায় দাঁড়িয়ে থাকে, মেঘেরা দুহাত মেলে বাড়িয়ে থাকে, হেঁটে তোর চলার পথে ছায়া দিতে, কখনো বৃষ্টি হয়ে মায়া দিতে। তবু তুই আমার থেকে পালিয়ে যাবি, দূরে থেকে আশার খেয়া চালিয়ে যাবি। আমি তোর শীতের রাতের শাল হতে চাই, আধারের শেষে প্রভাতকাল হতে চাই। ধন্যবাদ। ইতিমধ্যে আরও অনেকেই যুক্ত হয়েছে, শামীম মিঠু, আমাদের রাফুন ভাই, আনোয়ারা খাতুন, আপনাদেরকে ধন্যবাদ আমার আন্তরিকভাবে। আমি এই বইটা থেকেই গোপন তিলের হাহাকার, তিল সম্পর্কে আমাদের মঈন ভাই অনেক ভালো বিশেষজ্ঞ, আমি আর তেমন কেউ না। যাই হোক, স্বাধীন আজকে কিন্তু তোমাকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে, পাঠ সুন্দর হচ্ছে, চালিয়ে যাও। আমাদের নজরুল ভাই বলছে, ভাই আপনাদের ভালোবাসা আর উৎসাহেই এই পর্যন্ত এগিয়ে এসেছি, এবং যতটুকুই যাব সেটা আপনাদের ভালোবাসা নিয়েই যাব। তো এই বইয়ের কবিতা আরও পড়ছি। এই বইটার কবিতা বা ছড়া বলবো না, এটা আসলে বলা যায় কাব্য ছড়া বা কাব্য, এটা হচ্ছে অনুকাব্য হিসেবেও বলা যায়। তো পাঠ করছি। কবিতার পাগলামি। বন্ধুরে তোর বুকের ভিতর উথাল পাথাল ঢেউ, তুই যদি চাস ঢেউয়ের মাঝে হারিয়ে যাবে কেউ। কেউ আসলে অন্য কেউ না, কেউ হলাম আমি, তোর বুকে বুক রাখতেই আমার কবিতার পাগলামি। পরে হচ্ছে সুই। বন্ধু তুমি সুই হয়ে যাও, বন্ধু তুমি তুই হয়ে যাও, সুই হয়ে যাও দ্রুত, তোমার ভেতর প্রবেশ করি হয়ে চিকন সুতো। পরের কবিতাটি হচ্ছে সাতরঙা সুন্দরী। আকাশ পাড়ে মেঘের বাড়ি, মেঘের বাড়ির পাশে রঙিন মেঘের আদল নিয়ে তোর ছবিটাও ভাসে, তাই তো তোকেও মেঘ মনে হয়, কিংবা মেঘের পরি, বন্ধুরে তুই রংধনু মেঘ সাতরঙা সুন্দরী। রাজীব কিষান বলেছেন কাব্য কখনো ছড়া হয় না। হ্যাঁ, আমি সেটাই বলেছি, আসলে আমি এটা ছড়া হিসেবে বলেও নি, আমিও বলেছি এটা কাব্য বা অনুকাব্য। ধন্যবাদ আপনাকে। হাসান রাফুন ভাই, বাহ, পাগল কবি। আমি পাগল কবি ঠিক বলেছেন, কবিদেরকে কিছুটা পাগল হতেই হয়, কিঞ্চিত পাগলামি না থাকলে আসলে কবিতা চর্চা হয় না। তারপরে একটি কবিতা পড়ছি নিজেকে নিয়ে। এইটা কার ভালো লাগবে কিনা জানি না, তবে আমার ভালো লাগে। আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি এই বইয়ের একটি কবিতার মধ্যে। শিরোনাম হচ্ছে এই ছেলে তুই নয় পরাধীন। এই ছেলেটা কেমন যেন নিজের মতো একলা থাকে, গুনগুনিয়ে গান করে আর ছোট্ট সবুজ স্বপ্ন আঁকে। স্বপ্নরা হয় জড়ো, একদিন সেই স্বপ্ন হবে আকাশ সমান বড়। এই ছেলেটা বাধার দেয়াল শক্ত হলেও ভাঙতে পারে, ধূসর মরুভূমির বুকে নিজের রঙেই রাঙতে পারে। কিন্তু ভীষণ আনমন আসে, আত্মভোলাও বলতে পারো, অনেক কিছুই যায় ভুলে সে, তাকেও ভোলে কাছের মানুষ। কিন্তু আকাশ, বৃষ্টি, নদী, সবুজ পাতা, নিরবধি তাকে ভীষণ আপন ভাবে। কাপন লাগা পুবের হাওয়ায় এই ছেলেটার জীবনযাপন। এই ছেলেটার নাম কি? স্বাধীন। বুকের ভিতর তার সারাদিন ছন্দ কথার গোলাপ ফোটে, ভাত শালিকের হলদে ঠোঁটে কিশোর বাজে সকাল সাঝে। এই ছেলে তুই নয় পরাধীন। স্বাধীন স্বাধীন দিন গোনাকি, কিংবা রাতের ঝাঁক জোনাকি, নির্ভরতর স্বপ্ন দেখায়, ছন্দ ছড়ায়, ছন্দ শেখায় চড়ুই পাখি। ধন্যবাদ। ফারজানা ইয়াসমিন ভাবি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাবি। মঈন ভাই জিজ্ঞেস করেছেন এত প্রেম, এত আবেগ, এত ভালোবাসা আমার মধ্যে কোত্থেকে এলো। আসলে আমি একটি বিষয় অবগতির জন্য জানাচ্ছি যে আমার যে লেখাগুলো আজকে পাঠ করছি এগুলো অন্তত 3-4 বছর আগের লেখা। রিসেন্ট লেখাগুলো আজকে আমি পাঠ করতে পারছি না একটাও, কারণ আমার ল্যাপটপটা আমার কাছে নেই। ল্যাপটপটা আমার কাছে না থাকাতে আমি এই নতুন লেখাগুলো পাঠ করতে পারছি না। আমার নিজেরও ভালো লাগছে, এই লেখাগুলো অনেক দিন ধরে পাঠ করা হয় না, এই সুযোগে পাঠ করা হয়ে যাচ্ছে। তো একটা সময় প্রেমের কবিতা প্রচুর লেখা হতো, এখন কেন যেন আগের মতো লেখা হচ্ছে না। যাই হোক, আমি আর একটা প্রেমের কবিতা পড়ছি, বর্ষা সমাগত। তো বর্ষা নিয়ে, শিরোনাম হচ্ছে কদম ফুলের গুচ্ছ। বর্ষায় আমি কাজ ভুলে যাই, সাজ ভুলে যাই, আর বুকের থেকে নামিয়ে রাখি সকল অন্ধকার। তখন আমার দুচোখ ভরা রূপোর মতো আলো, বৃষ্টি ঝরা জলের ফোঁটায় কি যেন চমকালো। তাকিয়ে দেখি, আরে এ কি আমার প্রতিবিম্ব, আমি তখন রাজার রাজা, সবাই অশ্বনিম্ব।
আমি তখন একলা একাই সুখের রাজ্যে ভাসি, ফেলে আসা অতীত তখন আমার কাছে বাসি। আমিও তখন জল হয়ে যাই, আমিও তুমুল বৃষ্টি। বৃষ্টি হওয়া আমার মাঝে নতুন ছন্দ সৃষ্টি হয় আর খুব বাজে, দারুণ সুরের মূর্ছনা হয় মনের বীণার মাঝে। আমাকে কেউ খুঁজলে তখন পাবে না ঠিক, বুঝছো? এই আমাকে ফিরিয়ে নিতে লাগবে চুড়ি এবং ফিতে, আর বৃষ্টির জলে ভেজা কদম ফুলের গুচ্ছ। ধন্যবাদ। ইতিমধ্যে উৎপল কান্তি বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়েছে। দাদা, আপনাকে শ্রদ্ধা। আপনি বলছেন পাঠ ভালো হচ্ছে, আপনি শুনছেন বলেই হয়তো ভালো হচ্ছে। এই ভালোবাসাগুলো পাই বলেই ভালো করার চেষ্টা করি। দোয়া করবেন দাদা। ইমরান পরশ ভাই, স্বাধীন অ্যাডাল্ট হয়েছে। ভাই, আমি অ্যাডাল্ট ছিলাম অনেক আগে, এখন আসলে ছোট হয়ে গেছি। একটা সময় বড়দের কবিতা লেখা হতো, অ্যাডাল্ট অ্যাডাল্ট লেখা হতো, কিন্তু এখন লেখা হয় না। যখন ছোট ছিলাম তখন লিখতে পেরেছি, এখন বড় হয়েছি বলে এখন লেখা হচ্ছে না। রুবেল ভাই জিজ্ঞেস করেছে তাহলে কি প্রেম হারিয়ে গেছে? আসলে প্রেম হারায়নি, প্রেম যুক্ত হয়েছে বলেই এখন প্রেমের লেখা হয় না। যখন প্রেম কম ছিল, প্রেমের জন্য হাহাকার ছিল, তখনই প্রেমের লেখাগুলো হতো। এখন প্রেম অনেক বেশি পাচ্ছি, এজন্য বোধহয় প্রেমের লেখাগুলো হচ্ছে না। এই কবিতার আরেকটি কবিতা দিয়ে অনুকাব্য দিয়ে লেখা শেষ করব। এটা হচ্ছে মাকে নিয়ে ছোট্ট একটি অনুকাব্য। মায়ের সাথে আমাদের প্রেম হচ্ছে অন্যরকম প্রেম, তো মাকে নিয়ে লেখা। মাকে নিয়ে লেখার মতো আর কি আছে বাকি, মাঝে আমার মনের বনে সবুজ টিয়া পাখি। আমি যখন বিষণ্ণতার জলে ডুবে থাকি, মা আমাকে শোনান আলোর সতেজ ডাকাডাকি। মায়ের চোখে আমার হাজার স্বপ্ন আঁকা আঁকি, মায়ের আদর দিয়ে আমার জীবন মাখামাখি। আচ্ছা, এই কবিতার লেখা এখানেই শেষ করছি। এবার আমি অন্য অন্য বই থেকে যাব। জাকির জিজ্ঞেস করছে কত বড় হইছো? আসলে কত বড় হয়েছি বা হইনি সেটা তোমাদের সাথে আমি থাকি, তোমরাই ভালো বলতে পারবে। সেটা আমি জাজমেন্ট করার কেউ না, সে জাজমেন্ট করবে তোমরা। চন্দনদা আমাদের সাথে যুক্ত হয়েছে। চন্দনদা, আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধা। আপনার সাথে দেখা হয় না অনেক দিন। আমাদের এই করোনাকাল শেষ হলে আমরা আবার তুমুল আড্ডা দেব। তবে এই মুহূর্তে একটা কথা বলতে ইচ্ছে করছে যে আলহামদুলিল্লাহ করোনাকালে আমরা সবাই বিচ্ছিন্ন আছি দীর্ঘ অনেক সময় ধরে, 4-5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু প্রযুক্তির কল্যাণে আমরা একত্রিত হতে পারছি, যে সুযোগটা করে দিচ্ছে আমাদের মঈন মুরসালিন ভাই। আবারও তাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরপরে আমি আরেকটি রোমান্টিক কবিতা আজকে অনেক হয়ে গেল, আরেকটি পড়বো, এটা পরে রোমান্টিক কবিতা শেষ করে দেব, তারপরে অন্য লেখায় যাব। এই লেখাটির ব্যাপারে আমি একটু আমার অর্ধাঙ্গিনী রুনা আহমেদকে স্মরণ করতে চাই, যার ভালোবাসা উৎসাহ না পেলে এই বিবাহ পরবর্তী সময়ে আমার এতটা অগ্রসর হওয়া সম্ভব হতো না। এই প্রতিটা কবি সাহিত্যিকের পেছনে একজন মহিলার বা মেয়ে মানুষের অবদান থাকতে হয়, এটা অনেকেই আলোচনা করেন। তো আলহামদুলিল্লাহ আমি সেই অবদানটা পাচ্ছি। আমার আজকে এই লাইভের মাধ্যমে আমার স্ত্রী আহমেদকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। তার অসম্ভব রকম ভালোবাসা এবং উৎসাহ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এই সাহিত্যের পথ ধরে। তো তাকে নিয়ে লেখা একটি রোমান্টিক প্রেমের কবিতা দিয়ে আমি প্রেমের কবিতার পার্ট শেষ করব। এই কবিতাটার শিরোনাম হচ্ছে তোর প্রতিটি প্রভাত। সবুজে সবুজে ঘেরা মাঠের শরীর, আকাশ মেলে দিয়েছে নীল নীলাচল, সূর্যের অবয়ব নদীর ভিতর, সোনালি রংটা যেন জলের কাজল। মৃদুহিম রিমঝিম সুর, সকাল গড়িয়ে নামে উদাস দুপুর, দুপুর দাঁড়িয়ে দেখে তোর দুপায়ের ঝনঝন ছনছন রূপোর নুপুর। আমিও থমকে যাই ভুলে গিয়ে কাজ, দেখি সিল্কের শাড়িতে কখানা ভাঁজ, দিয়েছিস কুচি করে মাঝ বরাবর, জাফরানি রং তোর শাড়ির ভিতর। সময়টা কি এখন, ফাগুন নাকি? বউ কথা কও ডাকে হলুদ পাখি, শিমুল ফুটেছে যত এই ফাগুনে, সবগুলো তোর তুই জানিস তা কি? প্রকৃতি দেখেছি খুব আজ আর নয়, আজ তোকে দেখে সারা দিনের সময় কেটে যাক অথবা তা হোক স্থির, অভিমান হলে কিছু হোক প্রকৃতির। এইভাবে কত সাল কেটে গেল বল, তবু মনে হয় যেন এই তো কদিন। স্মৃতির পাহাড় বেয়ে চলেছি দুজন, সময়ের কাছে রেখে আজন্ম ঋণ।
দেখি আর কত দূর ছুটে চলা যায়, এক পথে তোর সাথে হাতে রেখে হাত, একটা জীবন বেঁচে থাকার মতন সুখময় হোক তোর প্রতিটি প্রভাত। রুনা ভাবির জয়, স্বাধীন কবি একই কয়। হাসান রাফুন ভাই, আপনার কথাগুলো রুনা ভাবি সবসময় পছন্দ করে, আমরা তো খুবই পছন্দ করি। আপনি আমাদের অন্যতম ভালোবাসার একজন মানুষ, কাছের একজন মানুষ। বন্ধুদের জন্য ভালোবাসা, আসলেই বন্ধুদের জন্য ভালোবাসা, এই ভালোবাসা আছে বলেই আমরা পারছি এগিয়ে যেতে। আমি একটু সময়টা দেখে নিলাম, আমার মনে হয় প্রায় আধা ঘন্টা পার করে ফেলেছি, আরও 15 মিনিট সময় আছে আমাদের হাতে। আমি জানি না আমার লেখা কারো কাছে বোরিং লাগছে কি না, আমি চেষ্টা করছি আমার মধ্য থেকে যতটুকু সম্ভব হয় একটু সাবলীলভাবে পাঠ করতে। তবে আমি লাইভে বরাবর থেকে অভ্যস্ত না, এটা নিয়ে আমার দ্বিতীয় লাইভ। আমার কাছে মনে হচ্ছে হয়তো কোনো রকম অসঙ্গতি কারো চোখে ধরা পড়তেই পারে, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আমি আবার লেখায় যাচ্ছি। উৎপলদা বলছে স্বাধীন খুব সাবলীল ঝরঝরে, ধন্যবাদ ভাই। নিরুপম ঘোষাল, বাহ বাহ, ধন্যবাদ দাদা আপনাকে। স্বাধীন নিচে কি দেখায়? নিচে আমার কবিতা, আমি কিছু দেখাচ্ছি না, আমি দেখছি ভাই। বাহ ভাবি বাহ, পেলে এমন কবিতা, রুবেল হাবিব ভাই। ধন্যবাদ দাদা ভাই আপনাকে, আপনার উৎসাহ আমি অনেক এগিয়ে যাই। আরেকটি কবিতা পড়ছি, মায়ার নদী। আমার একটি নদী আছে। ভাবি বলেছে, ফারজানা ভাবি আপু, রুনা ভাবি আপু, মঈন ভাই, রাজীব কিষান। আচ্ছা, আরেকজনের কথা বলতে হচ্ছে, আমাদের এর মাঝে যুক্ত হয়েছে আমার অত্যন্ত কাছের বন্ধু সিরাজিয়া পারভেজ। দোস্ত, তুমি শুরুর দিকে না থাকাতে তোমাকে মিস করলাম, এখন আসছো এই জন্য ধন্যবাদ তোমাকে। তবে আমি নাফেকে দেখতে পাচ্ছি না কেন যেন, আমি জানি না যুক্ত আছে কিনা। তো সবাইকে শ্রদ্ধা জানিয়ে আবার পড়ছি আমি। মায়ার নদী। আমি বলছিলাম যে আমার একটি নদী আছে, নদীটার নাম হচ্ছে তুলাতলি। সে প্রতিটা মানুষেরই একটি দুর্বল পছন্দনীয় জায়গা থাকে। তো আলহামদুলিল্লাহ আমার গ্রামের বাড়ি, আমার একটি নদী আছে, যে নদীটার নাম তুলাতলি। যে নদীর প্রেমে আমি আকুল হই সব সময়, এবং নদীটা আমাকে অসম্ভব রকম কাছে টানে। আহমেদ জাকির বলতে চাচ্ছে কিশোর কবিতা শোনাও। হ্যাঁ, কিশোর কবিতা, এটাও একটি কিশোর কবিতা পড়ছি আমি। মায়ার নদী। মুগ্ধতারা এক মায়ার নদী, নদীটার নাম তুলাতলি, শেষ হবে না নদীর কথা যতই বলি যতই বলি। নদীর কাছে যাই যখনই, কেউ থাকে না আপন আপন, খুব করে চাই নদীর সাথেই হোক না আমার জীবনযাপন। সব ভুলে যাই সব, বুকের পাঁজর জুড়ে তখন জলের অনুভব। স্বাধীন স্বাধীন চল সারাদিন ঝাঁপাই তুলাতুলির জলে, সব ছেড়ে দে নাম লিখে নে নদীর বোয়াল মাছের দলে। উদার উদার নদীর দুধার সবুজ মায়ার চাদর টানা, সেই চাদরে ফড়িং হয়ে ঘুরবো আহা ধিনতা নানা। ভেতর থেকে এই আবেদন আসতে থাকে, তাই আমি তখন বোয়াল মাছ আর ফড়িং হয়ে যাই। নদী আমার নদী, চাই না কিছুই তোমার কাছে থাকতে পারি যদি। ধন্যবাদ। নাফে শেষ হওয়ার আগে এসে অনেক বেশি কমেন্ট করবে। আচ্ছা, সেই অপেক্ষায় আছি আমি। নাফে আসুক। নজরুল ইসলাম শান্ত ভাই বলেছে জমে উঠেছে প্রতিভার আয়োজন, ভালো লাগছে স্বাধীনের ছড়া, স্বরচিত লেখাপাঠ। আয়োজক মঈন মুসলিনকে ধন্যবাদ, ছড়াকারকে নিয়ে একটা চমৎকার ছড়া পাঠ পর্বের ক্ষেত্র তৈরি করার জন্য। আমি এই লাইভে মঈন ভাইয়ের কাছে একটা আবেদন রাখতে চাই, আমাদের এই একটা লাইভের একটা প্রোগ্রামে যেন নজরুল ইসলাম শান্ত ভাইকে যদি সুযোগ হয় যেন রাখা হয়। শান্তু ভাইয়ের ছড়া এবং তার পাঠ এত ভালো যে যে কোনো আসর জমানোর জন্য তার পাঠ অসম্ভব রকম তুমুল হয়ে যায়। তো ভাইকেও আমি যাই হোক, দৃষ্টি রাখছি। আমি এবার আমার অন্যতম প্রিয় একটি বই, সিদ্দিক আবু বকর ভাই বলেছেন আছি ভাই। ভাই আপনাকেও খুঁজছিলাম আসলে আমি মনে মনে। ধন্যবাদ, আপনাকে পেয়ে খুশি হলাম। ওয়াহিদ আশিক এসেছে, ভালো লাগলো। তুলাতুলি ইউসুফ রেজা, স্বাধীন জমে ক্ষীর হয়েছে হাসান রাফুন। না ভাই, জমি নাই এখনো, শান্ত ভাই সিরিয়ালে আছে। ধন্যবাদ, শান্ত ভাইকে আমরা দেখতে চাই। তো
এ পর্যায়ে আমি আরেকটি বই নিয়ে বলবো। এই বই নিয়ে বিশেষ কিছু বলবো না, কারণ আমার আগেও সিদ্দিক আবু বকর ভাই একটা লাইভে এই বইয়ের ব্যাপারে আলোচনা করেছেন। পাশাপাশি পাশাপাশি এই বই নিয়ে আসাদ জুবায়ের ভাই আলোচনা করেছেন লাইভে। এজন্য এই বইটা দেখাতে চাচ্ছি আমি। রোদেলা শৈশব আমার অসম্ভব ভালোবাসার একটি বই। এটা 10 জন কবিকে নিয়ে এই বইটি সম্পাদনা করার সুযোগ আমার হয়েছে। আমি ছাড়াও এই বইতে যেই 10 জন কিশোর কবি আছে, কিশোর কবি বলতে যারা কিশোর কবি লেখে তারা বয়সে কিশোর না হলেও তাদের মনটা কিশোরের থেকেও সতেজ, সুন্দর। এই বইটি সম্পাদনা করতে গিয়ে আমি অসম্ভব ভালো কিছু কিশোর কবিতার সন্ধান পেয়েছি, যেটা একটি ভালো বই হিসেবে তৈরি করতে পেরেছে কিনা আমি জানি না, তবে যারাই পাঠ করেছে তারা সাধুবাদ জানিয়েছে যে অসম্ভব ভালো কিছুর সংকলনে ভালো কিছু কবিতা যুক্ত হয়েছে এটাতে। তো এই বই থেকেই আমি আমার লেখা কিছু কবিতা শোনাতে চাচ্ছি এখন। আমার একটি অসম্ভব রকম ভালো লাগা কবিতা শোনাবো, যেই কবিতাটার সাথে আমার আসলে আত্মার সম্পর্ক। সুতোর ভাঁজে স্বপ্ন লুকাই কবিতাটার শিরোনাম। আমি এখানে দুটি কথা যোগ করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের অত্যন্ত শক্ত একটা জায়গা, অর্থনীতির জায়গা যুক্ত হয়ে আছে হচ্ছে পোশাক শিল্প। যে পোশাক শিল্পের সাথে যুক্ত হয়ে আছে 4 থেকে 5 কোটি শ্রমিক। তো এই শ্রমিকদের ঘামে গড়া পোশাক শিল্পের একটা দিক আমরা জানি যে এটা দিয়ে প্রচুর অর্থ উপার্জন হয়, কিন্তু আরেকটা দিক এই শ্রমিকরা কেমন আছে, ভালো আছে কিনা, তারা কিভাবে তাদের আবেগ অনুভূতি, এটা আমরা জানি না অনেকেই। আমি নিজেও এই পোশাক শ্রমের সাথে যুক্ত আছি দীর্ঘদিন, তো এই জন্য এই লেখাটা আমার বিশেষ প্রিয় লেখা। পাঠ করছি, শিরোনাম সুতোর ভাঁজে স্বপ্ন লুকাই। কাকডাকা ভোর, ঘুমিয়ে সবাই নিঝুম শহর পাড়া, ঘুম ভেঙে কই যাবার জন্য তৈরি হচ্ছে কারা। টিনের টিফিন, ক্যারির বাটি ভরা ভাতার ডালে, ও বালিকা যাচ্ছ কোথায় এই প্রভাতের কালে। প্লাস্টিকের চটি জুতো, ময়লা জামা গায়ে, কে আছে এই সাত সকালে তোমার অপেক্ষায়। চলছো ছুটে যেমন চলে পিপিলিকার শাড়ি, যাচ্ছ কোথায় পেছন ফেলে ঘর সংসার বাড়ি। যাচ্ছি কাজে ভিড়ের মাঝে চলছি ছুটাই, অন্য সবার মতো আমার ঘর সংসার নাই। যা আছে তা ভাড়া করা খুপড়ি টিনের ঘর, খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াই নিরন্তর। গার্মেন্টসের বন্ধ ফ্লোরে ভোরের থেকে রাত, বিরতিহীন ধাতব চাকা ঘোরায় আমার হাত। সেখানটাতে কি করা হয়, কি কাজ তোমার শুনি। সস্তা শ্রমে ভিনদেশীদের রঙিন স্বপ্ন বুনি। আমরা কেবল কাজ করে যাই, নিষেধ কথা বলা এবং মিথ্যা বলা। পোশাক শ্রমিক স্বপ্ন তোমার কি। স্বপ্নগুলো সুতোর ভাঁজে বিকিয়ে দিয়েছি। সারাটা মাস খাটার পরে মাইনে যা পাই তা বুকের ভিতর স্বপ্ন দেখার সাহস জোগায় না। আমরা মরি ভবন ধসে, আগুনে হয়ে ছাই, অভাব অভিযোগে কাটে গোটা জীবনটাই। অনেকেই নতুন যুক্ত হয়েছে, মাহবুব সেতু দেখছে, ধন্যবাদ ভাই। আমাদের ইমরান পরশ ভাই তালিম নিতে চায়, ভাগ্যধর বৈদ্য খুব সুন্দর কবিতা, ধন্যবাদ দাদা, আপনি আমাদের ওপার বাংলা থেকে দেখছেন, আমি এজন্য খুবই আনন্দিত। আহমেদ জাকির বলেছিল আরও কিছু কিশোর কবিতা পড়তে, আমি আরও কয়েকটা কিশোর কবিতা পড়ব। এই বইটা যেহেতু কিশোর কবিতার বই, তাই এই বইয়ের সবগুলো বই আমার কিশোর কবিতাই। আনোয়ারা খাতুন বলেছেন অসাধারণ, ধন্যবাদ আপু আপনাকে। আরেকটি কিশোর কবিতা পড়ছি, শিরোনাম হচ্ছে ঋণ খেলাপি একটা বালক। আমি ভীষণ ঋণ খেলাপি একটা বালক, চতুর্দিকে কত যে ঋণ আমার আছে। জল নদী মেঘ, ফুল পাখি চাঁদ, নীলচে আকাশ, মাঠ পাহাড় সবুজ বনবিথির কাছে। ঋণ করি রোজ শুদ্ধ সজীব ভোরের হাওয়া, পাখির গাওয়া সুরেলা গান হিসেব ছাড়া। সূর্যের আলো সকাল থেকে সন্ধ্যাবধি, নিচ্ছি কত নেই সেটারও কুল কিনারা। ঋণ খেলাপি হই দুপুরে যখন আমি রোদ নুপুরের অবাক আলো গায়ে জড়াই। আর দুপায়ে মারিয়ে ধুলো ইচ্ছা মতো, দাঁড়িয়ে দেখি ক্ষিপ্ত রোদের হলদে বড়াই। রোজ বিকালে ঋণ হয় আমার বড্ড বেশি, এলোকেশি বাতাস আসে দক্ষিণ থেকে। আমি তখন সেই বাতাসের মুখোমুখি হাঁটতে থাকি আমার সারা শরীর মেখে। সন্ধ্যা নামে আকাশ ছড়ায় লালচে আভা, তখন ভাবার সময় আমার নেই তো মোটে। লাল গোধূলির রঙের নেশায় বুঁদ হয়ে যাই।
একটু পরেই জ্যোৎস্না নিয়ে চাঁদটা ওঠে। ঋণ করি রোজ মুঠো মুঠো জ্যোৎস্না আমি, কত দামি জ্যোৎস্না সেসব নেই তো জানা। পাখির ডানা থাকলে যেতাম চাঁদের বাড়ি, কিন্তু আমার নেই যে কোনো পাখির ডানা। সবার কাছে ঋণী আমি, ঋণ খেলাপি, মা ও বাবার কাছে আমার আজন্ম ঋণ। এই পৃথিবীর ধূলি কণায় যা ঋণ আছে, একটি কণাও শোধ হবে না তা কোনো দিন। ধন্যবাদ। আরেকটি কিশোর কবিতা পড়ছি, শিরোনাম কাক হওয়াটাই ভালো। বৃষ্টি ভেজা পাতার ফাঁকে জবু থবু কাকেরা এমন করে ভিজছে কেন, বাসার ভিতর জাকেরা। কাকের কি মা স্কুল নেই, নেই কি হাতের লেখার কাজ, সকাল বিকাল পড়াশোনা শুধু আমার একার কাজ। কাকেদের কি শাসন আছে, ধমক দেয় কি বাপ মারা, নাকি যখন তখন খুশি উঠতে উঠতে লাফ মারা আর কা কাকা ডাক। তাই যদি হয় আমিও হব একটা কালো কাক। তখন আমায় পড়ার কথা বললে আমি শুনবো না, ক্লাসের বাকি আর কতক্ষণ ভেবে সময় গুনব না। বন্ধ হবে তখন তোমার শাসন বারণ ধমকানি, বৃষ্টি হলেই ভিজবো থাকুক বিজলি বাতির চমকানি। উড়ব মেলে ডানা, তখন আমার থাকবে না আর চারকোনা সীমানা। এই বইয়ের আরেকটি কবিতার শিরোনাম হচ্ছে আমি বাংলাদেশের ছেলে। এটাও আমার ভালো লাগার একটি কিশোর কবিতা। বাংলাদেশের ছেলে আমি, বাংলাদেশের ছেলে, ইচ্ছে মতো ঘুরে বেড়াই খুশির ডানা মেলে। আমার দেশের মুক্ত আকাশ, সাগর, বনার নদী, স্বাধীনতার উচ্ছলতায় এতটাই আমোদি। ইচ্ছে খুশির রং ছড়িয়ে নিজের মতো সাজে, দোয়েল পাখির ঠোঁটের ফাঁকে ঢেউ তোলা সুর বাজে। ঢেউয়ের দোলায় সাগর নাচে, নদী ছলাচ্ছল, গাঢ় সবুজ ধানের খেতে রঙের সে কি ঢল। সকালবেলার আকাশ রোদে ঝিলমিলিয়ে হাসে, বিকেলবেলা ধবল সাদা মেঘের ভেলা ভাসে। কখনো বা বৃষ্টি এসে মিষ্টি বিকেলটাকে দেয় ভাসিয়ে, রাখাল ছেলে চুপটি বসে থাকে। কলাপাতার ছাউনি টেনে ওটাই যে তার ছাতা, আমার দেশের মেঠো পথে মায়ের আঁচল পাতা। সন্ধ্যাবেলা টুকটুকে লাল রঙে আকাশ ঢাকে, মায়েরা সব ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাকে, সন্ধ্যা হলো আয়, নৌকা বেয়ে বেরোনো। আর কি চাওয়ার থাকে এমন মায়ের পেলে, বাংলাদেশের ছেলে, বাংলাদেশের ছেলে। ধন্যবাদ। আর একটি ভালো লাগার কবিতা পড়ছি আমি। আসলে কবিদের সব কবিতা ভালো লাগার হয় না, যারা যখন লেখে তখন তো ভালো বেশি লেখে, ভালো লাগা জায়গা থেকেই লেখে। তবে লেখার পরে যখন অনেক লেখা জমা হয়ে যায় তখন বিশেষ বিশেষ কিছু লেখা একটু বিশেষ ভালো লাগার হয়ে যায়। আমি এই জন্যই বারবার ভালো লাগার বলছি, এই জন্য যে ওই লেখাগুলো আমার বিশেষ ভালো লাগার লেখা। আপনাদের ভালো লাগবে কিনা সেটা জানা নেই আমার। যাই হোক, পড়ছি আমি। দক্ষিণা বাতাসে জুঁইয়ের গন্ধ। ডাকছে সূর্য, ডাকছে মেঘদল, উতলা মন তাই হয়েছে চঞ্চল। দূর দিগন্তে পথের প্রান্তে বন বনান্তে সবুজ অঞ্চল। নদীর ঢেউ আর অচেনা গাংচিল, ফেনিল সৈকতে করছে ঝিলমিল। ঘরের সীমানায় আমাকে কি মানায়, এই মন ভীষণ স্বপ্নিল। দক্ষিণা বাতাসে জুঁইয়ের গন্ধ, দুয়ার বন্ধ। উজানি ছন্দে হাসি আনন্দে বাহু বাড়িয়ে ডাকছে কাশফুল। ঘাসের ছানাপোনা বেগুনি ঘাসফুল নাড়িয়ে, আয় না কাছে আয়, তুই কি চাস ফুল। মায়াবী ঝর্ণা তাপ স্রোতস্বিনী রঙের বাহারে কেবলই ঝরছে, গড়িয়ে পড়ছে, জানি না ছুতে চায় পাহাড় কাহারে। হঠাৎ বৃষ্টি, অবাক সৃষ্টি, ঝুমুর ঝুমতালে কাটছে দৃষ্টি। নিঝুম দুপুরে কি মিষ্টি, পাখিরা সাজবেলা নিরেখি ফিরছে, দিনের আলোটাকে আধারে ঘিরছে। লালচে গোধূলির চাঁদটা আধুলি, তারারা একে একে আকাশে ভিড়ছে। রাতের বাঁশবন আলোর জোনাকি, কত সহস্র যাবে তা গোনাকি। ঝিঝির কোরাসে কতটা জোড়াছে, নীরব রাতে সেই পদ্ম সোনাকি। ধন্যবাদ। সময় পাবো আমি। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু ভালো লাগা দিতে পেরেছি, তবে আমি আমার মধ্য থেকে চেষ্টা করেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাসান রাহুল বলছে সুকুমার রায় আসতে পারেন, জাতি জানতে চায়। সুকুমার রায় আসতে পারে, জাতি জানতে চায় ব্যাপারে আপনারা বড় ভাই, আপনারাই ভালো বলতে পারেন, আমার কথা বলা সাজে না।
তো আমি মনে হয় আর বেশি বড় করতে পারবো না, সময় ধরে চলতে হবে আমাদের সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমি শেষ লেখা পাঠ করবো এবার। হাসান রাহুন ভাইকে এ পর্যায়ে আমি আন্তরিক একটি বিশেষ অনুষ্ঠান শুরু হবার বেশ কিছু সময় আগে একটি পোস্ট দিয়েছেন আমাকে নিয়ে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি লাইভে আসছি। সেখানে রেফারেন্স দিয়ে আমার একটি কবিতা উল্লেখ করেছেন তিনি। কবিতাটার নাম হচ্ছে কিশোর কবিতা আমি বাপের বড় পোলা। এই কবিতাটি হাসান রাফুন ভাইয়ের মনে আছে। কবিতাটি পাঠ করা হয়েছিল অনেক আগে, এটা আমি সারপ্রাইজ হয়েছি। হাসান রাফুন ভাইয়ের মতো আরও অনেকেই আছে যিনি এই কবিতাটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে। অনেকেরই ভালো লেগেছে কারণ এই কবিতাটার সাথে একটা জীবন জড়িত। তো এটা আমার আজকের লাইভের শেষ কবিতা। আমি এই কবিতাটার পাঠের মধ্য দিয়েই আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। শিরোনাম হচ্ছে আমি বাপের বড় পোলা। সত্যি কথাই বলছি শোনেন দিদি এবং দাদা, আমি বাপের বড় পোলা, সহজ কথায় গাধা। এক যে কলুর বলদ ছিল টানতো কেবল ঘানি, আমি তেমন প্রাণী দাদা, আমি তেমন প্রাণী। আমার ছোট ভাই বোনেরা অবোধ অবোধ শিশু, আমার বয়স একটু বেশি তাতেই যেন যিশু। ওদের সকল বায়না পূরণ করতে আমি খাটি, বাবার আঙুল ধরে আমার হয় না হাঁটাহাঁটি। ছোট্টরা ভুল করতে পারে আমার বেলায় মানা, যেসব জানার কথা না তাও সব হয়ে যায় জানা। পড়াশোনার ইচ্ছেগুলো ধুলে পড়ে ঢাকা, এত বড় পরিবারের খাদ্য বস্ত্র বাসস্থানের একটা বড় অংশ আমার ঘাড়ের ওপর রাখা। পাখা তো নেই তবু ভাবি যাই না কোথাও উড়ে, যেখানটাতে বড় ছেলের কর্তব্যের ভার বহনের ভাবনারা নেই তেমন কোনো অচেনা সুদূরে। কিন্তু যাওয়া হয় না, মাগো তোমার বড় ছেলের এই আদর্শ মেনে চলার যন্ত্রণা আর সয় না। তো সইতেই হয়, বইতেই হয় নদীর মতো সকাল দুপুর রাত্র, বাবার সাথে পূর্ণ করি পরিবারের প্রয়োজনের অপূর্ণ সব পাত্র। কিশোর বয়স পার হয়ে যায় বড় বেলার মতো, জমতে থাকে বুকের ভিতর অচেনা সব ক্ষত। হঠাৎ করে বাবা চলে যান না ফেরার দেশে, নিজের দিকে তাকিয়ে দেখি এক্কেবারেই অন্য আমি, বৈরী পরিবেশে। আমি বাড়ির ছাদ হয়ে যাই আগে ছিলেন বাবা, আমি বাড়ির ছাদ হয়ে যাই আগে ছিলেন বাবা, সবাইকে তাই নিজের ছায়ায় আগলে রাখি বাবার মতো, চাই না লাগুক অভাব কিংবা অভিযোগের থাবা। বেঁচে থাকার বাঁচিয়ে রাখার চলতে থাকে লড়াই, বাবা ছাড়া বড় পোলার থাকতে জেনেই বড়াই। পড়াশোনা জানা এই পোলাটা রোজ, কেমন করে ঘর সংসার চালায় সেটার খোঁজ খবর কি কেউ রাখে, সবাই নিজের আরাম আয়েশ নিয়েই মেতে থাকে। পড়ার খরচ পকেট খরচ যখন যেটার দরকার, বাপের বড় পোলা আছেন তিনিই বাড়ির সরকার। আমি গাড়ি চড়ি না রোজ হেঁটেই অফিস যাই, গাড়ি ভাড়ার টাকায় কিছু সবজি যদি পাই। আমি গাড়ি চড়ি না রোজ হেঁটে অফিস যাই, গাড়ি ভাড়ার টাকায় কিছু সবজি যদি পাই। চলতে ফিরতে অনেক হিসেব, অন্যেরা থাক ভালো, আমার জীবন যাক এভাবেই, থাক না অগোছালো। নিজের চাওয়ার দুয়ার বন্ধ ওদেরটা থাক খোলা, কারণ আমি কলুর বলদ বাপের বড় পোলা। সত্যি কথাই বলছি শোনেন দাদা এবং দিদি, বাপের বড় পোলা গাধা এমন করেই বিধি, এই আমাদের পাঠান। শুরুর থেকে শেষ অবধি গাধার মতো খাটান, বিনিময়ে যা পাই তা সব অভিযোগের ঝোলা, কারণ আমি আস্ত বলদ বাপের বড় পোলা। শেষ হয়ে গেল। এখন পর্যন্ত যারা আছেন সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠানটা